আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে। আজকে আমাদের লেকচার 5। এর আগে 4টি লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজকের লেকচারে আমরা এই অধ্যায়ের পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের সাথে যে সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি ছিল সেটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সিদ্ধান্ত গ্রহণের ধারণা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। প্রথমে আমরা যে আলোচনা যাচ্ছে সেটি হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা কি? আমরা একটা বিষয় জানি যে সিদ্ধান্ত গ্রহণটা হলো আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের সেই জায়গাতে সেই কাজটি করার জন্য একাধিক উপায় থাকে। এই একাধিক উপায় থেকে যে কোনো একটি উপায় বেছে নিয়ে আমাদেরকে কাজটি করতে হয়। আর এই যে একাধিক উপায় থেকে আমরা একটি উপায় বেছে নিয়ে কাজটি করলাম, এই কাজটিকে বলা হয় বলতো সিদ্ধান্ত গ্রহণ। আমরা দেখব সমাধানে যেটা দেয়া আছে, যে কোনো সমস্যার সমাধানে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। এখন এখানে সংজ্ঞাতে বলা হয়েছে সমস্যা সমাধানে। আসলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কোনো সমস্যার উদ্ভব না হলে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কাজে অংশগ্রহণ করি না। এটা কেন? তাহলে কি আমরা সাধারণভাবে সিদ্ধান্ত নিতে পারি না? হ্যাঁ, সাধারণভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার তখনই প্রয়োজন পড়ে যখন একটি কাজ সমাধানের একাধিক উপায় থাকে। আর এই একাধিক উপায়টাই কিন্তু আমার একটা সমস্যা, কারণ একাধিক উপায়গুলো তোমার জন্য সবসময় প্রত্যেকটি উপায় গ্রহণযোগ্য নাও হতে পারে। প্রতিষ্ঠান ভেদে একটি সমস্যা সমাধানের উপায়গুলো ভিন্ন হতে পারে। আর যে কারণেই কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ কাজটি খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদনের জন্য যেমন পরিকল্পনা প্রণয়ন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক একইভাবে সেই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই সিদ্ধান্তগুলো অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য নির্ভর হতে হয়, গ্রহণযোগ্য হতে হবে এবং সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নযোগ্য হতে হবে ইত্যাদি সামগ্রিক বিষয় চিন্তা করেই কিন্তু একটি প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিতে হবে। এবং একটি প্রতিষ্ঠান যদি তার পরিকল্পনা বাস্তবায়নে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে কিন্তু সে তার পরিকল্পনা কখনোই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবে না। এই কারণে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের মূল দায়িত্ব হিসেবে উচ্চ স্তরে থাকলেও কিন্তু মধ্যস্তর এবং নিম্ন স্তরের পর্যায়ে যারা বিভাগীয় ব্যবস্থাপক আছেন, যারা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক আছেন, যারা সুপারভাইজার আছেন, যারা ম্যানেজার আছেন, সবাই কিন্তু কোনো না কোনোভাবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা আলোচনা থেকে একটি মূল বিষয় মনে রাখবো যে যে কোনো ধরনের সমস্যা সমাধানে বা যে কোনো কার্য সম্পাদনে একাধিক বিকল্প থেকে একটি বিকল্প গ্রহণ করাটাই হলো সিদ্ধান্ত গ্রহণ। এখন আমরা পরবর্তীতে যে বিষয়টি আমরা জানবো যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটি প্রতিষ্ঠান কিভাবে বা একজন ব্যক্তি বা একটা যে কোনো পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণটা কিভাবে হয়ে থাকে। আর সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তোমাকে কিভাবে ক্রমান্বয়ে সামনের দিকে এগোতে হবে। তোমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। তুমি কোন ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছ বা কেন সিদ্ধান্ত নিতে চাচ্ছ, কোন ধরনের সমস্যার সমাধানে সেই সিদ্ধান্ত নিতে চাচ্ছ সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে, সেটাকে সংজ্ঞায়িত করতে হবে। পরবর্তীতে অগ্রাধিকার নির্ধারণ। অগ্রাধিকার নির্ধারণটা কি? যে অনেকগুলো সমস্যা তোমার সামনে আসতে পারে, তার মধ্যে কোন সমস্যাটা আগে সমাধান করা উচিত, কোন সমস্যাটা আগে সমাধান করলে তোমার প্রতিষ্ঠানের কাজের গতি ঠিক থাকবে, বা কোন ধরনের সমস্যাটা আগে সমাধান করলে তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতি হবে না। এইগুলো চিন্তা করে তোমাকে সমস্যা সমাধানের জন্য কোন সমস্যাটি আগে তুমি বাস্তবায়ন করবে সেটি নির্ধারণ করাটাই কিন্তু মূলত হলো অগ্রাধিকার নির্ধারণ, মানে সমস্যাটা নির্দিষ্ট সমস্যাটি চিহ্নিত করো। এর পরের কাজ হলো তথ্য ও উপাত্ত সংগ্রহ। তথ্য উপাত্ত সংগ্রহটা কি? তুমি যেই সমস্যাটি সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছ তার জন্য তোমাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। কোন ধরনের তথ্য? ওই সমস্যাটি সমাধানের জন্য তুমি কোন কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিতে হবে, বা ওই সমস্যাটি কোন কোন কারণে উদ্ভব হয়েছে, এই সমস্যাটি সাথে কোন কোন পক্ষ জড়িত, তাদের কি কি বিষয়ে
বা কি কি কারণে এই সমস্যাটির উদ্ভব হলো, বা এর সম্ভাব্য বাস্তবায়নের দিক থেকে বাস্তবায়নের সমস্যাটি সমাধান করার জন্য তোমাকে কোন কোন বিষয় চিন্তা করতে হবে ইত্যাদি বিষয়ে তোমাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। পরবর্তীতে রয়েছে বিকল্প সমূহ উদ্ভাবন। ওই নির্দিষ্ট সমস্যাটি সমাধান করার জন্য তোমার একাধিক বিকল্প থাকতে পারে, এবং একাধিক বিকল্পটি এমন হবে যেন তার ফলে তুমি সর্বনিম্ন ব্যয়ে প্রতিষ্ঠানের সমস্যাটি খুব সহজেই সমাধান করে নিতে পারো। তো এই ক্ষেত্রে তোমাকে একাধিক বিকল্প বিষয়ের কথা চিন্তা করতে হবে। পরবর্তীতে রয়েছে বিকল্প মূল্যায়ন। এই যে তুমি একটি সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প নিয়ে চিন্তা করলে, সেই একাধিক বিকল্পগুলো তুমি যদি বাস্তবায়ন করতে যাও, তুমি একাধিক বলতে দুটো বা তিনটা বিষয় তুমি চিন্তা করলা, সেখান থেকে তুমি মূল্যায়ন করতে হবে যে কোনটি গ্রহণ করলে বা কোনটি সমাধানের উপায় হিসেবে গ্রহণ করলে তোমার কোন কোন ধরনের সুবিধা অসুবিধা হতে পারে। এটি হলো কি বিকল্প মূল্যায়ন। পরবর্তীতে রয়েছে উত্তম বিকল্প গ্রহণ। ওই যে প্রথমেই আমরা বলেছি যে উত্তম বিকল্প গ্রহণ করতে হবে। তাহলে যেই তুমি সমাধানের উপায় গ্রহণ করেছো, চিন্তা করেছো 3-4টি, তার মধ্যে থেকে একটি বিষয় তোমাকে গ্রহণ করতে হবে। তার মানে একটি প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সমস্যা উদ্ভব হলে তার জন্য তোমাকে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তোমাকে ক্রমান্বয়ে এই 6টি ধাপ অনুসরণ করতে হবে। এই 6টি ধাপ অনুসরণ করে তোমাকে তোমার প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে হবে। আমরা যদি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে এই বিষয়টি বুঝে নিতে চাই, তাহলে দেখব, যেমন ধরো তুমি এবং তোমার বন্ধুরা মিলে এভাবে চিন্তা করলে যে আগামী ধরো সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তোমরা কোথাও ঘুরতে যাবে। এখন ঘুরতে যাবে, এখন তোমাদের এই ঘুরতে যাওয়ার জন্য তোমাদেরকে কোথায় ঘুরতে যাবে, কিভাবে ঘুরতে যাবে, এবং সেই ঘুরতে যাওয়ার জন্য তোমাদেরকে যানবাহন কি হবে, তোমাদের ফিনান্সিয়াল সাপোর্ট কি হবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হয়, বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। তো এই যে তোমরা একাধিক বিষয়গুলোকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছ বা চিন্তা করতেছো, সেই সমস্যাগুলো নিয়ে যদি তোমরা একটু বিভিন্ন উপায় খুঁজে বের করতেছো, তার সমাধান খুঁজে করতেছো, এই একটু সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু কি সিদ্ধান্ত গ্রহণ। আমরা যদি একটি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এমন কোনো ঘটনা ঘটে, আমরা ক্রমশই দেখবো বর্তমান সময়ে যে বিষয়টি ঘটতেছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে শ্রমিক আন্দোলন হচ্ছে। এখন শ্রমিকরা আন্দোলন করে বিভিন্ন কারণে। শ্রমিকরা যদি কোনো কারণে প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়ে আন্দোলন করে, তাহলে যদি প্রতিষ্ঠানের সুনামপূর্ণ হয়, তাহলে এটি কিন্তু একটি সমস্যা। যদি এমন হয় কোনো প্রতিষ্ঠানের শ্রমিকরা বিভিন্ন ধরনের 4টা বা 5টা দাবি আদায়ের জন্য তারা কি করলো, আন্দোলনে নামলো, এখন এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটি কি সমস্যা। তাহলে তুমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে তোমাকে প্রথমে সেই সমস্যাটা চিহ্নিত করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে যে এই সমস্যাটা প্রতিষ্ঠানের কোন স্তরের, শ্রমিকদের, মধ্য পর্যায়ের না নিম্ন পর্যায়ে, এই সমস্যা তোমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কাদেরটি আগে বাস্তবায়ন করবে। তুমি নিম্ন স্তরের সমস্যা আগে সমাধান করবে, না শ্রমিকদের সমস্যা আগে সমাধান করবে, নাকি তুমি উচ্চ স্তরের সমস্যা, নাকি তুমি মধ্য স্তরের সমস্যা সমাধান করবে। এরপরে তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে যে মধ্য পর্যায়ের যে শ্রমিকদের আন্দোলন করতেছে বা উচ্চ নিম্ন স্তরের শ্রমিকরা আন্দোলন করতেছে, এই যে বিভিন্ন স্তরের তোমার কর্মকর্তা কর্মচারী তারা আন্দোলন করতেছে, এই আন্দোলনের ক্ষেত্রে কত অংশ প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে রয়েছে, বা তাদের আন্দোলনের দাবির বিষয়গুলো কতটুকু, সেগুলো কি প্রতিষ্ঠান নীতিমালার বাইরে না ভিতরে, এই বিষয়ে তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে। তারপরে তাদের এই যে একাধিক দাবি আছে, সেগুলো সমাধানের জন্য একাধিক উপায় থাকতে পারে, সেগুলো বিষয়ে তোমার চিন্তা করতে হবে। পরবর্তীতে তোমার বিকল্প মূল্যায়ন করতে হবে যে তোমার তাদের যে দাবিগুলো আছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে, যেমন বেতন বৃদ্ধি করা, তাদের বাৎসরিক উৎসব ভাতা বৃদ্ধি করা, এই যে একাধিক দাবিগুলো আছে তা বাস্তবায়নের জন্য তোমার প্রাতিষ্ঠানিক সামর্থ্য কি আছে ইত্যাদি বিষয় নিয়ে তোমার সম্ভাব্য যে বিকল্পগুলো আছে সেগুলো মূল্যায়ন করতে হবে। পরবর্তীতে এমন একটি বিকল্প নির্ধারণ করতে হবে যার মাধ্যমে তুমি কি করতে পারো, তাদের দাবিগুলো পূরণ করতে পারো। তাহলে আমরা দেখা যাচ্ছে সহজভাবে বলতে গেলে যে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হবে, বিভিন্ন কাজ করতে হবে, এর জন্য একাধিক যে বিষয়গুলো কার্য সম্পাদনের বা সমস্যা সমাধানের জন্য থাকবে, তার থেকে তোমাকে সবচেয়ে সহজে সমাধান করা যায় এমন কোনো উপায় খুঁজে বের করে নিয়ে সিদ্ধান্ত
সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু কি সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনায় আমরা যে বিষয়ে দুটো জেনেছি তা নিয়ে বইয়ে আরো বিশদ বিবরণ রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটির আরো বিভিন্ন ধরনের পয়েন্ট তোমাদের বইতে রয়েছে, যেমন সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের প্রতিবন্ধকতা রয়েছে। এগুলো তোমরা রিডিং করে নিবে, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, কিন্তু মূলত এই দুটো বিষয় দিয়ে সৃজনশীল প্রশ্ন আসে। তাই আমরা এই দুটো বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করলাম। বাকিগুলো তোমরা বই থেকে দেখবে, সৃজনশীল প্র্যাকটিস করবে। তাহলে আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়েছে। সবাইকে